বলুন, কি জিজ্ঞেস করবেন? আমার জানার আছে আপনার ভাবি মিতুর সম্পর্কে। মানে ভাবি সম্পর্কে কি জানতে চান? বুঝলাম না। মিতু আর আদির বিয়ে কিভাবে হয়েছিল, পারিবারিকভাবে নাকি? না, ভাইয়া আর বাবির বিয়ে স্বাভাবিকভাবে হয়নি। হঠাৎ একদিন ভাইয়া মিতু বাবিকে বিয়ে করে এনেছিল। বাবা মা ভাইয়ার খুশির জন্য কোনো কথা বলেনি, এক বাক্যে মেনে নিয়েছিল। ইয়ানা বেশ অবাক হলো কথাটা শুনে। এই জন্যই কেউ জানে না আদি বিয়ে করেছে এই কথা। কি হলো, আপনি চুপ কেন ডক্টর ইয়ানাত? কিছু ভাবছিলাম। আচ্ছা রেহান চৌধুরী, আপনাদের কোনো শত্রুতা আছে যার নাম সি দিয়ে শুরু বা সি দিয়ে আছে? না, এমন তো কেউ নেই। ও ওকে। তবে একটা কথা ইয়ানাত আপু, আমি আপনাকে আমার মিতু ভাবির জায়গায় কখনো বসাতে পারবো না। ইয়ানা হাসলো রেহানের কথা শুনে। আচ্ছা এই টপিকটা নিয়ে অন্যদিন কথা বলবো। আমাকে আর একটা হেল্প করতে হবে আপনাকে। কি? মিতুর বাবা মায়ের ঠিকানা দিতে হবে বা ওদের কোনো ফোন নাম্বার। ভাবির বাবা মার নাম্বার নেই। এটা নিয়ে অনেকবার আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম। আম্মু বলেছে ভাইয়া নাকি এই বিষয়ে ভাবিকে কিছু না বলতে। ও আচ্ছা ডক্টর ইয়ানাত, রুদ্র কেমন আছে? ও তো ম্যাচিওর বেবি, কোনো সমস্যা হয়নি তোর? রুদ্র প্রি ম্যাচিওর কে বললো? কে বলবে? আমি জানি, আমাদের বাসা সবাই জানে। কি জানে? ভাইয়া বাবিকে বিয়ে করে আনার 1 মাস পরেই বাবি কনসিভ করে। সেই হিসেবে এই ঘটনাটা ঘটে 7 মাসের সময়। তো রুদ্র তো কি? বাট রুদ্র তো। বলুন, কি বলতে চেয়েলেন? না কিছু না। আচ্ছা আমি আসি। ওকে, বাই ডক্টর ইয়ানাত। রেহান চলে গেল। ইয়ানা থ হয়ে বসে আছে। ইয়ানা যা ভাবছে সেটা হলে কিভাবে কি করবে সে জানে না কিছু। রৌদ্র প্রিম্যাচিউর বেবি নয়, ঠিক 9 মাস এই বেবি। তবে কি আদির বেবি নয় রৌদ্র? অন্য কেউ রৌদ্রের বাবা? না না, কি ভাবছে ইয়ানা? হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাবতে। একবার আঙ্কেলের সাথে কথা বলবো, যদি কিছু জানা যায় এ বাড়ি যায়। রাত 8টা বাজে বাসায় এলো। বেল দিতেই রুহি এসে দরজা খুলে দিল। রুহি একটু পানি দাও না প্লিজ। আপু দিচ্ছি। রুহি পানি এনে ইয়ানার হাতে দিল। তখনই রৌদ্র হামাগুড়ি দিয়ে তার কাছে এলো। ইয়ানা ওকে কোলে তুলে নিল, গালে পাপ্পি দিয়ে ওকে নিয়ে রুমে গেল। গিয়ে দেখে আদি বসে আছে। ইয়ানা রুহির দিকে তাকালো। রুহি মাথা নিচু করে ফেললো। রুহির কোলে রৌদ্রকে দিল রুহি। রৌদ্রকে নিয়ে অন্য রুমে চলে গেল ইয়ানা। আপনি এখানে কেন? আমার বউয়ের বাসা, আমি আসতেই পারি। আপনার কি মনে হয় আমি ফানি মুডে আছি? না তা হবে কেন, আসলে আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। কোন বুড়ি? বুঝলাম না। তোমার শ্বশুর বাড়ি ইনায়াত। আমি যাব না কোথাও, ওই বাড়িতে আমি যাব না, কোথাও যাব না। যদি আমার মনে হবে আমি কারোর অধিকার দখল করেছি, সে আমার ছোট বোনের মতো, তার অধিকার নিয়ে নিয়েছে, এমন ফিল নিয়ে ওই বাসায় আমি যাব না। যাকে মেরে ফেললে তার অধিকার নিয়ে এখন এত কথা বলছো? বাহ, বেশ ভালো পাল্টি খেতে পারো তুমি। আমি পোল্টি খাচ্ছি না মিস্টার চৌধুরী। আপনার সাথে আমার সম্পর্কটা আর 5টা দম্পতির মতো না, এটা আপনিও জানেন আর আমিও। রাইট, আমি জানি আর তুমিও, বাট পৃথিবীর মানুষ জানে না। সবাই জানে আমরা পারফেক্ট কাপল। ইয়ানার রাগ লাগছে আদির কথায়, চুপ করে রইল। কে জানে এই লোক মিতুর সাথে কি করেছে। নিশ্চয়ই কোনো অকাজ করেছিল আর তাই মিতুকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। ও হ্যালো, কোন ভাবনায় পড়লে? আপনাকে বলবো কেন? আচ্ছা আপনার সমস্যা কি বলুন তো? মিতুর সাথে আপনার পরিচয় কই? কিভাবে ওকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করলেন? হোয়াট? ভুলিয়ে ভালিয়ে কেন বিয়ে করব আমি ওকে? আর ওর সাথে কলেজ লাইফ থেকে আমার পরিচয়। তাহলে আপনাদের বিয়ের 7 মাস পরে রুদ্র হয়, কিন্তু ও আর 5টা নর্মাল বেবির মতো হয়? একদম রাইট টাইমে বেবি হলে যেমন হয় তেমন কিভাবে সম্ভব? ইয়ানার কথা শুনে আদির মুখের আদল পরিবর্তন হয়ে গেছে, সেটা ইয়ানা বুঝতে পারছে। এসব কথা কে বলে তোমায়? হ্যাঁ, যত সব। যেই বলুক, আপনি মিতুকে ভালোবাসেন ঠিক কতটা? আদি ইয়ানার কাছাকাছি এসে চোখে চোখ রেখে বলল, নিজের থেকেও বেশি। বলেই চলে গেল আদি। তার কান্না পায় কেন আদির মুখে মিতুকে ভালোবাসে এ কথা শুনলে। আজও ইয়ানা চোখ ভিজে গেছে কথা শুনে। এ কেমন অনুভূতি। পরের দিন সকলে চলে গেল হসপিটালে, সেখানে কিছু কাজ ছিল। বিকেল 5টার সময় চৌধুরী বাড়ির সামনে এক কফি শপে এলো। না কারোর সাথে দেখা করতে, না এমনি এসেছে। 1 কাপ কফি অর্ডার করে চিন্তা করতে লাগলো, কেননা সবকিছু কেমন খাপছাড়া লাগছে। আদি মিতুর জন্য যা যা করেছে তাতে এটা স্পষ্ট যে আদি মিতুকে ভালোবাসে আর মিতু আদিকে ভালোবাসতো। তবে ওই দিন হসপিটালে মিতুকে কে মারতে চাইবে, এটা একটা প্রশ্ন।
আবার আদির স্ত্রী মিতু হলে রৌদ্রকার বেবি। আচ্ছা, আমি যদি সব ক্লু এক এক করে সাজাই, তাই করি। শুরুটা হয় মিতুর ডেলিভারির দিন থেকে। ওই দিন মিতুকে পয়জন দিয়ে মারার ট্রাই করা হয়, যার দোষ আসে আমার উপর। তারপর জানতে পারি মিতু আর আদির বিয়েটা কেউ জানেই না। এভাবে সবটা ভালো করে একবার মাথায় সাজিয়ে নিলাম। ও এমজি, আমি এটা কিভাবে ভুলে গেলাম? ইয়েস, কাহিনী ধরে ফেলেছি। তাড়াতাড়ি করে কফি শপের বিল পে করে চলে এলো চৌধুরী বাড়িতে। এসে দেখলো বাড়িতে সবাই আছে, কারণ আদির বাবা অসুস্থ। ইয়ানা কিছুটা দমে গেল। আঙ্কেলের পাশে গিয়ে জিজ্ঞাসা করলো, এখন কেমন আছেন? আঙ্কেল বলল, ভালো কিভাবে থাকি বলো, বাড়ির বউ বাড়িতে নেই, সব কিছু কেমনে ছন্নছাড়া লাগে মা। সব ঠিক হয়ে যাবে আঙ্কেল, আমাকে একটু সময় দিন। কাল বিকেলের মধ্যে সবটা ক্লিয়ার করব সবার সামনে। ঠিক আছে মা। আঙ্কেলের সাথে কথা বলে সোজা হাঁটতে হাঁটতে এক সার্ভেন্টকে জিজ্ঞাসা করে আদির রুমে গেল ইয়ানা। দেখে রুম ফাঁকা। কৌতূহল বশত রুমে ঢুকে বারান্দার দিকে চোখ যায়, দেখে আদি দাঁড়িয়ে আছে। ইয়ানাও যায় বারান্দায়। ইয়ানাকে দেখেই আদি বলে, কি ব্যাপার, তুমি এ বাড়িতে? আমি ডাকলাম তখন তো এলে না। এখন এলাম। কিছু প্রশ্নের উত্তর চাই আমার মিস্টার চৌধুরী। আমি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মুডে নেই। উত্তর আপনাকে দিতেই হবে, কারণ প্রশ্নটা মিতু নিয়ে। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো ইনায়াত। বলছি শুনুন, আপনি আর মিতু আসলে ম্যারিড না, তাই না? ইয়ানার কথায় অবাক চোখে তার দিকে তাকালো আদি। দেখুন, সত্যি আমি বের করবই। বিনা কারণে দোষী হতে আমি রাজি নই, তাই সত্যিটাই বলুন। আমি মিতুর হাজবেন্ড নই, তবে ওকে ভীষণ ভালোবাসতাম আমি। আদির কথায় ইয়ানার একটু কষ্ট লাগলো, তবুও কিছু বলল না। আদি বারান্দার রেলিংয়ে হাত রেখে বাহিরের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, আসলে আমার সাথে মিতুর পরিচয় কলেজ লাইফ থেকে। তখন থেকে ওকে পছন্দ করতাম, তবে ও বরাবরই পরিবারের বাধ্য মেয়ে ছিল। এইচএসসি এক্সামের পরই ওর ফ্যামিলি জোর করে ওকে বিয়ে দিয়ে দেয়। আমি বলেছিলাম আমরা বিয়ে করি, প্রবলেম হবে না। ও রাজি হয়নি, ও বিয়ে করে নেয়। তারপর আমিও আর কখনো ওকে জ্বালাইনি। পড়াশোনা শেষ করতে চলে গেছি দেশের বাহিরে। বলেই আদি চুপ করে রইল, হয়তো স্মৃতিচারণ করছে। ইয়ানা বলল, তারপর কি হলো? তারপর অনেক বছর পর দেশে ফিরলাম। আব্বুর বিজনেসের পাশাপাশি নিজেও একটা বিজনেস শুরু করলাম। খুব কম সময় সাকসেসও হলাম, সব ভালোই চলছিল। হঠাৎ একদিন আমি অফিস থেকে বাসায় ফেরার পথে আমার গাড়ির সাথে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়। সেই মেয়েটা মিতু ছিল। আমি ওকে হসপিটালে নিয়ে যাই আর জানতে পারি ও 2 মাসে প্রেগনেন্ট। ওর জ্ঞান ফিরলে জিজ্ঞেস করি কী হয়েছিল। অনেক দিন পর আমাকে দেখে ও অবাক হলেও আমি নিজের আবেগটাকে কন্ট্রোলে রেখেছিলাম বলে ও তেমন কোনো রিয়্যাক্ট করেনি। তারপর? ওকে জিজ্ঞেস করার পর ও বলে ও ওর বরের হাত থেকে পালিয়ে এসেছে। ওর শ্বশুর মারা যাওয়ার আগে তার সব কিছু মিতুর নামে করে গিয়েছে। একমাত্র মিতু মারা গেলে ওগুলো কেউ পাবে না, তাই ওকে মারতে চায় ওর বর। ওই দিন হসপিটালেও একবার অ্যাটাক হয় ওর উপর। তখন কোনো উপায় না পেয়ে ওকে আমার বউ সাজিয়ে এই বাড়িতে আনি। মিতু আমাকে হয়তো ভালোবাসতো একটু হলেও, আর না হলে নিজের সন্তানকে বাঁচাতে ও আমার বউ হয়ে থাকতে রাজি হয়ে যায়। আমি আস্তে আস্তে আমার পুরনো ভালোবাসা আবার ফিরে পাই, তবে শুধু বন্ধু হিসেবেই ওর পাশে ছিলাম। ও আমাকে বন্ধু ভাবতো, আর কিছু না, তাই ওর সামনে বলিনি ভালোবাসার কথা। বলে দীর্ঘশ্বাস ছাড়লো আদি। ইয়ানা বলল, মিতুর বরকে দেখেছেন? তাকে, সেই মিতুকে মেরেছে আমি শিওর। না, তুমি মেরেছ। পয়জনের বোতলটা তোমার নামেই আনা। ইয়ানা আবারও অবাক হলো, তার নামে? আমার নামে কি করে হয়? সেটা আমি কি করে বলবো? তোমাকে আমি পুলিশে দিতে পারতাম, তাতে কয়েক বছর জেলে থেকে মুক্তি পেয়ে যেতে। চাই তোমায় বিয়ে করে নিয়েছি নিজের হাতে শাস্তি দিব বলে। আমি যদি দোষ করি তবে শাস্তি মাথা পেতে নিব মিস্টার চৌধুরী, আর যদি না করি দোষ, তবে আপনি আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দেবেন। রাজি? রাজি। আচ্ছা, আরেকটা কথা। কি? মিতুর হাজবেন্ডকে, তার নাম বা ছবি আছে আপনার কাছে? না, খোঁজ করেছিলাম তবে পাইনি। গা ঢাকা দিয়েছিল লোকটা, পরে আর খুঁজিনি। ও, আর মিতুর মা বাবা কই? মিতুর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় কিছুদিন আগে। ও। ইয়ানা আর কথা বাড়ালো না, যা জানার জানা হয়ে গেছে। চুপচাপ চলে এলো। আমি মনে হয় বুঝতে পেরেছি কে আছে এসবের পেছনে। কালকে একবার মিতুর বাবা মার বাড়িতে যাব, সব ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা কথা আজ শিওর হলাম, আদির অস্তিত্বে শুধুই মিতু। হসপিটালে আসতে আজ দেরি হয়ে গেছে, তার উপর বাহিরে ধুম বৃষ্টি। বহু কষ্টে মিতুর বাবার বাড়ির ঠিকানা জোগাড় করে ওখানে গিয়েছিল। যদিও মিতুর বাবার বাড়িটা এখন পরিত্যক্ত, কেউই থাকে না। ওখানে গিয়ে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছে।
সবটা পরিষ্কার এখন। ভাবতে ভাবতে হসপিটালের ভিতরে এসে দেখে আদি সহ ওর বাবা মা সবাই হসপিটালে উপস্থিত। রুহি একপাশে দাঁড়িয়ে কাঁদছে। ইয়ানা বুঝতে পারলো না কি হয়েছে। রুহির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে রুহি? রুহি ইয়ানাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এবার বেশ ভয় লাগছে তার। হঠাৎ কি হলো রুহি, রৌদ্র কোথায়? ইয়ানা আপু, রৌদ্র আইসিইউতে। বলেই আবারও কান্না শুরু করলো। ইয়ানা কি বলবে ভেবে পাচ্ছিল না। কি হলো রৌদ্রর? কালকেও তো ঠিক ছিল, আর আজ সকালে বের হওয়ার সময় ওকে রুহির কাছে দিয়ে এসেছিল। ভালোই তো ছিল। রুহি, কি হয়েছে রুদ্রর? আমার মাথা চক্কর দিয়ে উঠল রুহির কথা শুনে। কি বলছে কি ও? রুদ্র কিভাবে ওখানে যাবে? আল্লাহ, আমার পিচ্ছি রুদ্রর যেন কিচ্ছু না হয়। কান্না করছি আমি। তখনই ডাক্তার বের হয়ে বলল, পেশেন্টকে এক ব্যাগ ব্লাড দিতে হবে। আমাদের ব্লাড ব্যাংকে ও পজিটিভ ব্লাড এই মুহূর্তে নেই। ডক্টরের কথা শুনে আদির ফ্যামিলি সবাই অবাক হলো, কারণ ওদের কারো ব্লাড গ্রুপ ও পজিটিভ না, এমনকি মৃত্যুরও না। আদি বলল, আপনারা যেখান থেকে পারুন ব্লাড আনার ব্যবস্থা করুন, আমিও চেষ্টা করছি। বলে কাউকে ফোন দিতে থাকলো। ডক্টরও বলল চেষ্টা করছে। বাইরে এত বৃষ্টি যে বের হওয়া যায় না। সবাই দোয়া করছে রৌদ্রের জন্যে। রৌদ্রকে এমন অবস্থায় পাওয়ার পর রুহি রেহানকে কল করেছিল, আর রেহান সবাইকে নিয়ে এসেছে। ইয়ানা আইসিইউর সামনে গিয়ে দেখলো তার ছোট্ট রৌদ্রের মুখে অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে। তার দুষ্টু ছেলেটা শান্ত হয়ে শুয়ে আছে। ইয়ানা মানতে পারছে না। কিছুক্ষণ পর ডক্টর এলো, বলল ব্লাড পাওয়া যায়নি। ডক্টরের সাথে এবার রায়হানও ছিল। রায়হান ইয়ানার কাছে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। নার্স এসে বলল ব্লাড না দেওয়া গেলে রৌদ্রের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। নার্স চলে যেতে নিলে ইয়ানা বলে উঠল, ব্লাড পাওয়া গেছে। আমার কথা শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমি রায়হানের দিকে তাকিয়ে বললাম, রায়হান, তোমার ব্লাড গ্রুপও তো ও পজিটিভ, তুমি ব্লাড দাও। ইয়ানার কথা শুনে বিস্ফোরিত চোখে তাকালো রায়হান। তার দিকে বলল, আমি ইনায়া, আমি কিভাবে ব্লাড দেব? হ্যাঁ, আমাদের সেম ব্লাড গ্রুপ, বাট। ইয়ানা রায়হানকে থামিয়ে দিয়ে ওর সামনে গিয়ে চড় মারল। চরটা কেন মারলাম জানো মিস্টার রায়ান সিফাত? রায়হান সহ সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রায়হান বলল, ইনায়া, কি বলছো তুমি? আমি রায়ান সিফাত নই। ও তাই নাকি? আর কত মিথ্যে বলবে? শুধুমাত্র প্রপার্টির লোভে নিজের সন্তানকেও মারতে পিছু পা হওনি তুমি। ইনায়া, চিল্লিয়ে লাভ নেই রায়ান, আমি সবটা জেনে গেছি। তুমি মিতুর বর রায়হান সিফাত, যে ওই দিন মিতুর ওপর অ্যাটাক করেছিলে, আর যখন কোনোভাবে মিতু বেঁচে এই হসপিটালে এলো তুমি ওকে পয়জন ইনজেক্ট করে মেরে ফেললে। ইয়ানার কথা শুনে সবাই অবাক চোখে তাকিয়েছে, এমনকি আদিও। ইয়ানা সেদিকে তোয়াক্কা না করে হসপিটালের সিসিটিভি রুমে গিয়ে তখনের ফুটেজটা নিয়ে এলো। এসে সেটা রিসেপশনের ল্যাপটপে প্লে করলো, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রৌদ্রকে রুহি বেবি ওয়ার্ডে রেখে যাওয়ার পর রায়হান গিয়ে রৌদ্রকে কোলে নেয়। ফুটেজটা দেখে রায়হান বলে উঠল, সব যখন জেনেই গেছো, তবে লুকিয়ে লাভ নেই। হ্যাঁ, আমি সেই যার সাথে মিতুর বিয়ে হয়। আমি রৌদ্রের বাবা। আমি চাইতাম আমার সব কিছুর মালিক কেবল আমিই হই, কিন্তু আমার বাবা সব মিতুর নামে করে, আর তাই এত কিছু করেছি। রৌদ্রকে মারতে চেয়েছি, কারণ ও বড় হলে একদিন না একদিন ঠিকই বের করতো ওর বাবা আমি। সেটা আমি চাইনি। আর মিতুও ছিল এক চরিত্রহীন মেয়ে। রায়হানের কথা শেষ হতে আদি এসে ঘুষি দেয় ওর নাকে। এরপর এলোপাথারি মারতে থাকে। ইয়ানা আটকাতে যায়নি। আমাদের সমাজে রায়হানের মতো অনেক কিট আছে যারা লোভের জন্য নিজেদের প্রিয়জনদের খুন করতে পিছু পা হয় না। এক পর্যায়ে ডক্টর আবার এলো। আদি জোর করে রায়হানকে দিয়ে ব্লাড দেওয়ালো। তারপর পুলিশ ডেকে পুলিশকে দেওয়া হলো রায়হানকে। রৌদ্রের জ্ঞান ফেরেনি। 12 ঘন্টার মধ্যে জ্ঞান যদি না ফেরে ইয়ানা তার রৌদ্রকে হারিয়ে ফেলবে, ডক্টর এটা বলে দিল। ইয়ানা ছুটে গেল অজু করে নামাজ পড়তে। এখন একমাত্র আল্লাহই পারে তার রৌদ্রকে সুস্থ করতে। ইয়ানা নামাজে পড়ে এসে দেখে সবাই আছেন আদি ছাড়া। ইয়ানা আদিকে খুঁজতে গিয়ে দেখে ছেলেদের নামাজ পড়ার রুমে আদি নামাজ পড়ছে। যেই রৌদ্রকে দেখতে পারতো না আদি, সেই রৌদ্রের জন্য আজ আদি নামাজ পড়ছে। ইয়ানা চুপচাপ দেখে আইসিইউর সামনে সে রৌদ্রের দিকে তাকিয়ে আছে। ছোট্ট বাবুটা তার কত কষ্ট পাচ্ছে। হঠাৎ করে অক্সিজেন প্রবলেম শুরু হয় ওর। ডক্টর নার্সরা ছোটাছুটি করছে। ইয়ানা আল্লাহকে ডেকে চলেছে। এই বাচ্চাটা তার ফাইটার বাচ্চা, ওকে যেন আল্লাহ না নিয়ে নেন। সবাই দোয়া করছে রৌদ্রের জন্য, কিন্তু রৌদ্রের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। আদি এসে ইয়ানার কাঁধে হাত রাখলো।
ইয়ানা আদিকে জড়িয়ে কান্না করে দিয়েছে আর প্রলাপ করছে। রুদ্রর যদি কিছু হয় আমি বাঁচবো না মিস্টার চৌধুরী। ওকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি ওকে নিয়ে চলে যাব আপনাদের থেকে দূরে। ও আর আমার আলাদা একটা দুনিয়া সাজিয়ে নিব। শুধু ওকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিন। ইয়ানা এসব বলছে আর কান্না করছে। আদি কিছু বলছে না, ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রায় ভোর হয়ে এসেছে, রৌদ্র এখনো ওভাবেই আছে। ডক্টররা লাস্ট চেষ্টা করছে, ইয়ানা শুধু দোয়া করছে তার পিচ্ছি রৌদ্রের জন্যে। সকাল 8টায় ডাক্তার জানালেন রৌদ্র এখন আউট অফ ডেঞ্জার। শান্তি পেল এটা শুনে। আদিসহ বাকিরাও চিন্তামুক্ত হলো। 2 দিন রাখতে বলল রৌদ্রকে হসপিটালে, তারপর বাড়ি নিয়ে যেতে পারবে। 2 দিন ইয়ানা আর রুহি মিলে রৌদ্রর পাশে ছিল, সাথে ছিল আদিও। যদিও তার সাথে আদির তেমন কথা হয়নি, তবে খেয়াল রেখেছে রৌদ্রর অনেক। 2 দিন পর রৌদ্রকে আজ বাড়ি নিয়ে যেতে পারবে। সকাল সকাল হসপিটালে আদি, আদির বাবা রেহান এরা এসেছে। আদির বাবা রায়হান চৌধুরী ইয়ানার কাছে এসে বলল, মা দেখো, এখন সবটাই ঠিক হয়ে গেছে প্রায়। মৃত্যুর খুনিও তার শাস্তি পাচ্ছে। এবার আমি চাই তুমি আর আদি নিজেদের সংসার শুরু করো। আঙ্কেল আমি। তাকে কিছু বলতে না দিয়ে রায়হান চৌধুরী বললেন, দেখো ইনায়াত আম্মু, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন বলেই কিন্তু তোমাদের বিয়েটা হয়েছে। এটা অস্বীকার করার ক্ষমতা কারোর নেই। তোমার আর আদির সম্পর্কটাকে তোমাদের আর 5টা স্বামী স্ত্রীর মতো করে তুলতে হবে। আঙ্কেল আমি জানি আপনি কেন এগুলো বলছেন, কিন্তু আঙ্কেল দেখুন, আদি আমাকে ভালোবাসে না। আর না, এই বিয়েটাতে আমার মত ছিল। যা হয়েছে সবটাই একটা জেদ, একটা মিথ্যে সন্দেহের জন্য। আমি বুঝতে পারছি আম্মু, কিন্তু এখন তোমরা এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেছো, তাই চেষ্টা করো সব ঠিক করে নেওয়ার। আমি আমার ছেলেকে চিনি, ও তোমাকে ঠিক মেনে নেবে দেখো। আর এই যে আমি আজ থেকে আঙ্কেল না বাবা বলে ডাকবে। একবার চেষ্টা করে দেখো সব কিছু ঠিক করার। রায়হান চৌধুরী কথাগুলো বলে ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেলেন। ইয়ানা ভাবছে আদি কি তাকে মেনে নিবে। ইয়ানা তো চেয়েছিল রৌদ্র সুস্থ হওয়ার পর আদিকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিতে, কিন্তু আঙ্কেলের কথাও যে ফেলতে পারবে না। শত হোক বিয়ে তো হয়েছে, একটা চেষ্টা না হয় করেই দেখবে সে। কথাগুলো ভেবে মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রৌদ্রের কেবিনে গেল। দেখে আদি রৌদ্রকে কোলে নিয়ে বসে আছে, রুহি সব গুছিয়ে নিচ্ছে। ইয়ানাকে দেখে রুহি বেরিয়ে গেল কেবিন থেকে। আদি বলল, দেখো রৌদ্রর নাকটা একদম মিতুর মতো হয়েছে, আর মুখের আদলটাও। মিতু তো আমার কাছে আমার রৌদ্রর রূপে ফিরে এসেছে। মিতু রৌদ্রের মাঝে আমার কাছে বেঁচে থাকবে। বলেই রৌদ্রকে আদর করতে লাগলো। ইয়ানার মন খারাপ হয়েছে আদির মুখে মিতুর নাম শুনলে। কেন এমনটা হয় আজ এতদিনেও বুঝতে পারল না। ইয়ানা একটা মলিন হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। দেখে আঙ্কেল দাঁড়িয়ে আছে। ইনায়াত আম্মু চলো, তোমার জন্য আর রৌদ্রর জন্য চৌধুরী মঞ্জিলের সবাই অপেক্ষা করছে। বলেই আঙ্কেল গাড়ির কাছে গেল। আঙ্কেল যেতেই রুহি এসে ইয়ানার কাঁধে হাত রাখে। ইয়ানা কি ভাবলি? কোন বিষয়? চৌধুরী বাড়ির বউ হয়ে যাবি? আমি চেষ্টা করব আঙ্কেলের কথাই এই বিয়েটাকে সুযোগ দেওয়ার, কিন্তু আমি জানি আদি কোনো দিন আমায় ভালোবাসবে না। ওনার সবটা জুড়ে শুধুই মিতু, ওনার অস্তিত্বে মিতু মিশে আছে। কিন্তু ইয়ানা, উনি তোর লাইফটা নষ্ট করতে পারে না। উনি কেন তোকে বিয়ে করলো যদি ওনার মস্তিষ্কে মনে মিতুই থাকে? তো জেদ কি এতই বড় নাকি? তুই যা দাবি কর তোর অধিকার। ওনার জন্য তুই তোর ফ্যামিলি থেকে আলাদা হয়েছিস। আজ তোর বাবার কাছে তুই মৃত্যু। এইসব কিছু ওই আদির জন্যই হয়েছে। তুই ওনাকে তোকে মেনে নিতেই হবে ইয়ানা। আরে বাহ, আমার রুহি আজ বড়দের মতো কথা বলছে। সরি আপু, যদি ভুল কিছু বলি তো। তুমি তো বলেছিলে আমরা বোনের মতো থাকবো। আবার তুমি বলিস? আচ্ছা তুই বলছি। আমি কথা ঘুরিয়ে নিলাম, কারণ আমি চাই না এই বিষয়গুলো নিয়ে আবারও ভাবতে। আমি রুহির কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ভাগ্য করে ওর মতো একটা ছোট বোন পেয়েছি, যে সব সময় আমার পাশে ছিল আর আছে। রুহির সাথে কথা বলে চলে গেল গাড়ির কাছে। আদি রৌদ্রকে কোলে নিয়ে গাড়িতে বসে আছে। রৌদ্র ঘুমিয়ে পড়েছে। আঙ্কেল আদিকে উদ্দেশ্য করে বললেন, আদি, তুমি এনায়েত আম্মু আর রৌদ্র ওই গাড়িতে এসো, আর আমরা অন্য গাড়ি করে আসি। ইনায়াতের কেন আমাদের সাথে যেতে হবে আব্বু? আমি আছি, রৌদ্রর খেয়াল রাখবো। তাছাড়া আম্মুও তো আছে, সমস্যা হবে না? লাগবে কোনো এক্সট্রা ডক্টর? আদি, তুমি হয়তো ভুলে যাচ্ছ, এনায়েত শুধু একজন ডক্টর নয়,
ও তোমার ওয়াইফ, ওকে ওর অধিকার প্লাস সম্মান ফিরিয়ে দিতে হবে তোমার। আব্বু প্লিজ, আমি পারবো না ওনাকে ওয়াইফ মানতে। তুমি এক কাজ করো, ওনাকে একটা ব্যাংক চেক লিখে দাও আর ডিভোর্স পেপার রেডি করতে বলো উকিল আঙ্কেলকে। আদির কথা ইয়ানা থ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ার আগেই মুছে নিল। আমি তো জানতাম এমনটাই হবে। তাহলে এখন এত কষ্ট লাগছে কেন? আল্লাহ ধৈর্য দাও। আঙ্কেল বলল, আমি কোনো কথা শুনতে চাই না আদি। বিয়ে কোনো ছেলে খেলা নয়। তুমি এনায়েতকে নিয়েই বাড়ি ফিরবে, ইটস মাই অর্ডার। বলেই আঙ্কেল অন্য গাড়িতে উঠে চলে গেলেন। আদি ইয়ানার দিকে না তাকিয়ে বলল, এখন নাটক করে দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো। ইয়ানা চুপচাপ গাড়িতে উঠল, কান্না পাচ্ছে। জীবনটা হঠাৎ করেই কেমন হয়ে গেল, এমনটা না হলেও পারত। গাড়িতে থেকে নেমে তাকে ফেলে রৌদ্রকে নিয়ে বাসার ভিতর চলে গেল আদি। ইয়ানা নামতেই কতগুলো আন্টি এলো। তাদের মধ্যে একজন বলল, আমি আদির মা, তুমি আমাকে আম্মু বলেই ডেকো। আজ বউ হয়ে এই প্রথম এই বাসায় এলে তুমি। চৌধুরী বাড়ির নিয়ম, বর বউকে একসাথে এই বাড়িতে প্রবেশ করতে হয়। বর বউকে কোলে নিয়ে এই বাড়িতে ঢোকে। কিন্তু আজ সময় পরিস্থিতি এমন যে এগুলোর কিছুই হলো না। তবে আমি চৌধুরানী তোমাকে বলছি, তুমিই এ বাড়ির বউয়ের সম্মান পাবে, আর সেটা আজই। বলেই উনি ওনার পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে কথা নাম ওকে বলল আদিকে ডেকে আনতে। মেয়েটি মুখ বাঁকা করে গেল ডাকতে। কিছুক্ষণের মধ্যেই আদি এলো, চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কি হয়েছে আম্মু, এভাবে ডেকে পাঠিয়েছো কেন? আদি, তুমি কি ভুলে গেছো এ বাড়ির রীতিনীতি? না তো আম্মু। তাহলে তুমি ইনায়েতকে রেখে একা কিভাবে ভিতরে গেলে? এক্ষুনি এসে ওর পাশে দাঁড়াও, তোমাদের একসাথে গৃহপ্রবেশ হবে। আম্মু, আমি তোমার কথা শুনতে রাজি নই আদি। যেভাবেই হোক বিয়ে তুমি করেছো, তাই বউকে মর্যাদা দেওয়ার তোমার দায়িত্ব। আদি কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো ইয়ানার পাশে এসে দাঁড়ালো। সামিরা, আদির আম্মু, সব রিচুয়ালগুলো সেরে আদিকে বলল ইয়ানাকে কোলে নিয়ে বাসার ভিতর ঢুকতে। আদিও তাই করলো। ইয়ানা শুনো আদির মুখের দিকে তাকিয়ে আছে। আদির মুখ জুড়ে বিরাজ করছে বিরক্তি। ইয়ানা জানে না আদি কোনোদিনও তাকে মেনে নেবে কিনা। আঙ্কেল কথা রাখতে আর বিয়েটাকে সেকেন্ড চান্স দিতে এ বাড়িতে আসা। আরও কিছু নিয়ম পালন করে সামিরা বলল, যা তো, কথা ইনায়েতকে আদি রুমে নিয়ে যা। আন্টির এই কথা বলার সাথে সাথে একজন রেগে বলল, ভাবি তুমি কি পাগল হয়ে গেলে? এই মেয়েকে আদির রুমে পাঠাচ্ছ? আদি কোনোদিনও একে মানবে না। মানবে কি মানবে না সেটা এখন ভেবে কাজ নেই আপা। বিয়ের আগেই আদির এটা চিন্তা করা উচিত ছিল। কথাগুলো শুনে বুঝলো উনি ইয়ানার ফুপু শাশুড়ি হন। কথা ইয়ানাকে আদির রুমে নিয়ে এসে দরজাটা হালকা চাপিয়ে দিল। আদি রুমে নেই, হয়তো বাহিরে গেছে বা অন্য রুমে আছে। কথা ইয়ানার কাছে এসে বলল, দেখো নতুন ভাবি, আমি আগেই একটা কথা বলে রাখি, আদি কিন্তু কখনোই তোমায় ভালোবাসবে না। আদির মন প্রাণ সবটা জুড়ে মিতু ভাবি আছে। আমি তো তোমার বড় কথা নাম ধরে বলছো যে? না মানে ভাবি, আমি আদি ভাইয়াকে লাইক করতাম, সবাই চাইতো আমাদের বিয়ে হোক, কিন্তু ওই মিতু ভাবি ওনার জন্য হলো না। তাতে আমার আফসোস নেই, তুমি ভালো থাকলেই ভালো। দেখো আদি ভাইয়া তোমাকে আবার ঘর থেকে বেরিয়ে না করে দেয়। বলে মুখ টিপে হাসতে হাসতে চলে গেল কথা। ইয়ানা কি করবে জানে না। এ কোথায় এলো সে? রায়হান চৌধুরী আর সামিরা ছাড়া আর কেউ চায় না ইয়ানা আদির সাথে মানিয়ে নিক, এমনকি আদিও না। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। রুমে প্রবেশ করলো আদি। রৌদ্রকে ঘুম পাড়িয়ে ওর পাশে শুয়ে চোখ লেগে এসেছিল ইয়ানার। দরজা খোলার আওয়াজে ঘুম ভাঙে। আদি এসে রৌদ্রর কপালে ভালোবাসার পরশ দেয়। আদি বলে, মিতু দেখো, তোমার ছেলে ঘুমালে ঠিক তোমার মতোই লাগে মায়াবী। কথাটা বলেই হাসলো আদি। তারপর ইয়ানার দিকে তাকিয়ে বলে, এই কি আপনি এখানে? ও বুঝেছি, রৌদ্রকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলেন। সমস্যা নেই, এখন আমি আছি, আপনি অন্য রুমে গিয়ে শুয়ে পড়ুন। আমি অন্য কোনো রুমে যাব? কেন, গেস্ট রুমে যান। আজ আপনি করে বলছেন? আসলে ইনায়েত, আই এম সরি। আমি সত্যির খোঁজ ভালোভাবে না করে আপনার উপর অন্যায় করে ফেলেছি। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব, আপনি আপনার মতো থাকুন। ডিভোর্স দিলেই কি সবকিছু সমাধান হয়ে যাবে মিস্টার চৌধুরী? হবে না কেন? না আমি আপনাকে ভালোবাসি আর না আপনি আমায়, সো এটাই ভালো হবে। আমি আমার পরিবারকে বোঝাবো, ওরা আপনাকে এখানে জোর করে রাখবে না। আপনি আপনার আগের জীবনে ফিরে যাবেন ইনায়েত। সব এত সহজ নয় মিস্টার চৌধুরী। আমি চাই এই বিয়েটাকে একটা সুযোগ দিতে। ইয়ানার কথায় বেশ অবাক প্লাস রেগেও গেল আদি।
আমার সামনে এসে বলল, আমি মৃতর জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারবো না ইনায়াত, এটা আপনি জানেন। শুধু শুধু এই একটা ভিত্তিহীন সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। কালকে আমি সবাইকে বলে দিব আপনার আমার ডিভোর্সের কথা। বলে আদি আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর এসে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ল। রৌদ্রর দিকে তাকিয়ে দেখে কি প্রশান্তিতে ঘুমাচ্ছে তার ছেলেটা। হয়তো ওর ভালোবাসার আর কোনো ঘাটতি থাকবে না। আদি সব ভালোবাসা উজাড় করে ওকে দেবে, কিন্তু তার কি হবে? তার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। ডিভোর্স হয়ে গেলে এটা জানাজানি হলে সবাই ইয়ানাকেই থুতু দিবে। আদির মতো একজন বড় লোককে ফাঁসিয়ে বিয়ে করেছে, এসব কথায় চারিদিক ভরে যাবে। বাবা মা থেকেও নেই, এমনটা হলে হসপিটালে জবটাও চলে যাবে। কই যাবে ইয়ানা তখন? এমনটা না হলেও তো পারত। বেডের এক কোণে হাঁটুতে মুখ গুজে এসব ভাবছে। সারা রাত নির্ঘুমই কেটে গেল। পরের দিন সকালে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে কিচেনে গেল। দেখে সামিরা আন্টি আছে। ইয়ানাকে দেখেই বলল, ইনায়া আম্মু, উঠে পড়েছো? এসো, ব্রেকফাস্ট করে নাও। না আন্টি, হসপিটাল যাব। এ কি আন্টি কেন? মা বলো। আচ্ছা মামনি, বলবো। ইয়ানা সামিরার সাথে গল্প করলো কিছুক্ষণ। এরপর সবাই ব্রেকফাস্ট করতে এলো। আদিকে দেখে মনে হচ্ছে সে বেশ বিরক্ত। সামিরা খেয়াল করলো বিষয়টা। খাওয়ার মাঝখানে রৌদ্র কান্নার আওয়াজ পেয়ে রুমে গিয়ে ওকে কোলে নিয়ে নিচে এলো। সামিরা বলল, বসো, আমি খাইয়ে দিই তোমাকে। ইয়ানা মাথা নাড়ালো। অনেকদিন হলো তার মায়ের হাতে খাওয়া মিস করছে অনেক। সামিরা আমাকে খাইয়ে দিতে লাগলো। তখনই আদি বলে উঠল, ড্যাড, আমি একটা ডিসিশন নিয়েছি। কি? রায়হান চৌধুরী খাওয়া রেখে আদির দিকে তাকালো। আদি বলল, আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি আজ সকালেই। আমি চাই না ইনায়ার সাথে থাকতে। আদির কথা শুনে উপস্থিত সকলেই থমকে গেল, শুধু কথা আর ফুপি শাশুড়ি বাদে। ওনাদের দেখে মনে হলো ওনারা বেশ খুশি। আঙ্কেল বলল, দেখো আদি, আমি ছোট থেকেই তোমার সব কথাই সব কিছুতে সাপোর্ট করে এসেছি। এমনকি তোমার মামনির কথা না শুনেও তোমাকে সাপোর্ট দিয়েছি। বাট আজ যা তুমি বললে সেটা অন্তত বাজে একটা কথা। তুমি জানো চৌধুরী বাড়িতে ডিভোর্স বা দ্বিতীয় বিয়ের রীতি নেই। আমি জানি ড্যাড, বাট আমার তো একটা ফ্রিডম আছে। আমি নিজের মতো বাঁচতে চাই। ওকে আমি মানছি আমি ভুল করেছি, বাট তার জন্য সারা জীবন তো আমি এমন কারোর সাথে কাটাতে পারবো না যাকে আমি কখনো ভালোবাসতেই পারবো না। কেন ভালোবাসতে পারবে না তুমি? মামনি প্রশ্ন করলো শান্ত চোখে। ইয়ানা নিজেকে শক্ত করে নিয়েছে, তাই কথাগুলো স্বাভাবিকভাবেই নিয়েছে, কারণ এটা হওয়ারই ছিল। মামনির প্রশ্নের জবাবে আদি বললেন, মামনি, আমি কথা শেষ করার আগে ঠাস করে একটা শব্দ হলো। উপস্থিত সবাই তাকিয়ে আছে মামনি আর আদির দিকে। হ্যাঁ, মামনি আদিকে চড় মেরেছে। তোমার মতো অসভ্য ছেলে আমার কি করে হতে পারে? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? একটা মেয়ের জীবন নিয়ে তুমি খেলছো? কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি সবটাই শুনেছি রেহানের থেকে। আমি চুপ ছিলাম কারণ আমার বিশ্বাস ছিল তুমি এই মেয়েটার সত্যি জানার পর আর কোনো অন্যায় করবে না। কিন্তু আমি ভুল। তুমি একেবারে অমানুষ হয়ে গেছো। ছি আদি, ছি। আমার লজ্জা করছে। বিয়ে করা বউয়ের সামনে তুমি তোমার প্রাক্তনকে ভালোবাসো এ কথা বলতে গিয়েছিলে? কথাগুলো বলেই মামুনি চেয়ারে বসে পড়ল। ইয়ানা দৌড়ে মামুনির কাছে গেল। আঙ্কেল মামুনিকে শান্ত করার চেষ্টা করছে। মামুনি পানি খেয়ে একটু শান্ত হয়ে আদির সামনে গেল। আমি আজ এই মুহূর্ত থেকে ভুলে গেলাম আমার আদি নামে কোনো ছেলে আছে। ইনায়াত এই বাসায় থাকবে আমার মেয়ে হয়ে। তুমি ওকে ডিভোর্স দিতে চাও তো? তো ঠিক আছে, দিও ডিভোর্স, কিন্তু তার আগে তোমাকে ওর ফ্যামিলি ও সব কিছু ফিরিয়ে দিতে হবে। যদি পারো তবে ওই দিনই আমি নিজে তোমাদের ডিভোর্স করাব। রাজি? আদি চুপ করে দাঁড়িয়ে আছে, নাক লাল হয়ে গেছে, হাত মুঠো বন্ধ করে রেখেছে। বোঝা যাচ্ছে রেগে গিয়েছে। ইয়ানার দিকে একবার অগ্নি দৃষ্টিতে তাকালো। মামুনি আবারও জিজ্ঞাসা করলো, কি হলো আদি, বলো। ওকে আম্মু। আম্মু না, যতদিন না তুমি সবটা ঠিক করবে ততদিন তুমি আমার কাছে মৃত। কথাটা বলে মামুনি আর দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। মামুনি যেতেই আদি টেবিল উল্টিয়ে দিয়ে বেরিয়ে গেল। ফ্লোরে কাচে যাতা অবস্থা হয়ে গেল। কথা বলেছিলাম না, মাম্মি এই মেয়ের আদির জীবনটা শেষ করতে আসছে। তাই তো দেখছি। কালে কালে আর কত কি যে দেখবো কে জানে। দেখো মিলল তো। যেই মামি আজ পর্যন্ত আদি ভাইয়ের গায়ে হাত দেয়নি, সেই মামি আজ আদি ভাইকে থাপ্পড় দিল। বলেই কথা আর ফুপিও চলে গেল।
আঙ্কেল ইয়ানার কাছে এলো। মন খারাপ করিস না মা, আমি জানি আমার ছেলে রাগ করে এসব বলেছে। ও তোকে ভালোবাসে, ওর অজান্তে হয়তো ভালোবাসে। ওর চোখে আমি ভালোবাসা দেখেছি। বলে আঙ্কেলও চলে গেল। ইয়ানা রৌদ্রকে নিয়ে দাঁড়িয়ে আছে। আঙ্কেল যা বলছে তা ভুল। আদির অস্তিত্ব জুড়ে শুধুই মিতু, আমি না। আমি চলে যাব এখান থেকে। মা ছেলের মাঝে দ্বন্দ্ব বাঁধাতে চাই না আমি। রাত 4টা। রৌদ্র খেলা করছে, ওর পাশে বসে আছে ইয়ানা। আন্টির রুমে এসেছিল একটু আগে, মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করে গেল। এই বাড়ির সবাই ভালো, কথা আর ওর মা কেমন যেন আর আদি। তাছাড়া রেহান, মামুনি, আঙ্কেল সবাই ভালো। এসব ভাবছে, ভাবনার ছেদ পড়ে দরজা নক করার শব্দে কোনো রকমে আস্তে আস্তে হেঁটে দরজা খুলল। সকালে পায়ে কাজ ফুটেছিল, ব্যথা এখনো আছে। দরজা খুলতে আদি হনহন করে রুমে ঢুকে ইয়ানাকে টান দিয়ে দেয়ালে ধাক্কা দিয়ে তার সামনে দাঁড়ালো। তুমি কি ভেবেছো ইনায়াত, আমার ফ্যামিলিকে হাতের মুঠোয় নিয়ে নিলে আমি তোমাকে আমার বউ বলে মেনে নিব? আর আগে তো তুমি ডিভোর্স দিবে বলে চিল্লিয়েছিলে, তবে এখন নাটক করছো কেন? ওনার কথার উত্তর দিব কি এমনভাবে ধাক্কা দেওয়া পায়ে ব্যথা আরো বেড়ে গেছে। তবুও নিজেকে শক্ত করে বলল, দেখুন, আপনার বউ হতে আসিনি। আমি এখানে এসেছি শুধুমাত্র আঙ্কেলের কথা রাখতে। আপনি হয়তো বড়দের সম্মান করেন না, কথা শোনেন না, কিন্তু আমি শুনি। আর আজকের এই ব্যবহারের পর আমি এমনিতেই এই বাড়ি থেকে চলে যাব। তো যাও, কে আটকিয়েছে? বলে চলে গেল আদি। না, আর না, আমি থাকবো না। আঙ্কেল সরি, আমি আপনার কথা রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ। পরের দিন বিকালে রৌদ্রকে নিয়ে বেরিয়ে এসেছে চৌধুরী বাড়ি থেকে ইয়ানা। সোজা হসপিটালে এসেছে। এখানে আসার পর রুহির সাথে দেখা। ওকে সবটা বলেনি। রুহি জানে ইয়ানা এখনো ওই বাসায় থাকবে, পেশেন্ট দেখছে। তখনই ফোন বেজে উঠল। ইয়ানার আম্মুর ফোন। খুশি হয়ে ফোন রিসিভ করলো। ওপাশে তার আম্মুর বলা কথাটা শোনার জন্য ইয়ানা মোটেও প্রস্তুত ছিল না। তার আম্মু বলল, তোর বর এই বাসায় কেন এসেছি ইনায়াত? নিয়ে যা, তোর বাবা না হলে কিন্তু লঙ্কা কাণ্ড ঘটাবে। তুই জানিস তোর বাবাকে? কি? আদি কেন ওই বাসায় যাবে? জানি না, সে বলছে এ বাসে থাকবে যতদিন না তোর বাবা তোকে মেনে নিবে। আবার তোর বাবা রেগে ফায়ার হয়ে গেছে, তুই আয় তাড়াতাড়ি। বলেই তার আম্মু ফোন কেটে দিল। ইয়ানা থ হয়ে বসে আছে। কি বলল তার আম্মু এসব? আদি তাদের বাসায়? রৌদ্রকে নিয়ে ছুটে হসপিটাল থেকে বের হয়ে বাসায় গেল। না জানি কি হচ্ছে ওখানে। বাসায় এসে বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল। দেখে বাসার পরিবেশ বেশ ঠান্ডা, কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। ইয়ানাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার আম্মু বলল, তোর রুমে আদি, ওকে বল চলে যেতে। তোর বাবা আবার উত্তেজিত হয়ে যাবে, এমনি শরীর খারাপ। ইয়ানা হ্যাঁসূচক মাথা নাড়িয়ে তার রুমের দিকে গেল। দেখে তার বেডে আদি বসে আছে। ইয়ানা গিয়ে রৌদ্রকে শুইয়ে দিল। আদি ইয়ানার দিকে তাকিয়ে বলল, ক্লান্ত লাগছে তোমাকে বউ, কফি খাবে? ইয়ানা অবাক হয়ে আদির দিকে তাকালো। কি বললো এটা? বউ মানে? সিরিয়াসলি? কালকেও যে আমার সাথে বাজে ব্যবহার করেছে, সে আজ বউ বলছে? ইয়ানাকে চুপ করে থাকতে দেখে আদি আবারও বলল, কি হয়েছে বউ? বউ ডাক পছন্দ হয়নি? আচ্ছা, ওয়াইফই বলবো। আপনি কি চাইছেন বলুন তো মিস্টার চৌধুরী? আমি বুঝলাম না এক রাতে কি এমন পরিবর্তন হলো আপনার। পরিবর্তন তো হয়েছে, তাও সেটা তুমি আসার পর। দেখো, আমি বুঝতে পেরেছি যে আমি যা করেছি সেটা ভুল। আর আমাদের বংশে 2 বিয়ের রীতি নেই, তাই আমাকে আর সারা জীবন তোমাকেই সহ্য করতে হবে। সহ্য করতে হবে মানে? আমি কি খারাপ? খারাপ বলি নাই। দেখো, তোমার সাথে করা ব্যবহারের জন্য আমি অনুতপ্ত, আর তাই আমি তোমার কাছে তোমার ফ্যামিলি ফিরিয়ে দিব যেভাবেই হোক। নাটক করছেন মিস্টার চৌধুরী। আপনি আমাকে কখনো ভালোবাসতে পারবেন? পারবেন স্ত্রীর অধিকার দিতে? সেটা ছাড়ুন। পারবেন আর 5টা স্বামী স্ত্রীর মতো সংসার করতে? পারবেন না। সো প্লিজ চলে যান এখান থেকে। অনেক সহ্য করেছি আমি, বিনা দোষে দোষী হয়েছে, সব হারিয়েছি। তবু আমি চুপ করেছিলাম। আপনার বাবার কথা রাখতে আমি চৌধুরী মঞ্জিলে গিয়েছিলাম, সেখানেও কম কথা শোনাননি। আর না, এবার একটু শান্তি দিন। কথাগুলো চিল্লিয়ে বলে বেডে বসলো। রাগে ফুসফুস করছে ইয়ানা। হঠাৎ সামনে পানির গ্লাস ধরল আদি। পানিটা খাও ওয়াইফি। আমি জানি আমি ভুল করেছি, তুমি তো একটা সুযোগ দিয়েছিলে, এবার না হয় আমি দিব। আজব লোক তো আপনি। অপমান করা কি কম হয়ে গেছে নাকি? হ্যাঁ। আদি চুপ। আদির চুপ থাকা তার রাগ বাড়িয়ে দিচ্ছে। কি হলো বলুন, এমন চুপ কেন? আদি ইয়ানার সামনে থেকে সরে দরজার কাছে গেল। তাকিয়ে দেখে ইয়ানার আব্বু দাঁড়িয়ে আছে। আদি ইয়ানার আব্বুর সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে উঠল, দেখুন শ্বশুর ড্যাড, দেখুন আপনার মেয়ে কিভাবে পুরুষ নির্যাতন করছে। আমি জানি আপনি বুঝবেন আমার অবস্থা,
যাই হোক না কেন, আপনিও একজন পুরুষ। আদির কাজে ইয়ানার আব্বু অবাক হয়ে গেছে। আব্বু আদিকে সরানোর চেষ্টা করতে আদি আবারও বলে ওঠে, শ্বশুর ড্যাড, আমি ছাড়ছি না আপনাকে। আপনার মেয়ে আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করতে পারে, কোনো বিশ্বাস নেই। আদির কথা শুনে ইয়ানার আব্বু অদ্ভুত দৃষ্টিতে ইয়ানার দিকে তাকালো। ইয়ানা কি রিয়াকশন দিবে বুঝে উঠতে পারল না। আদি আব্বুকে ছেড়ে আব্বুর হাত ধরে নিয়ে বলল, চলুন শ্বশুর ড্যাড, আজ আমরা আন্দোলন করব পুরুষ নির্যাতনের। কি ড্যাড ড্যাড বলছো? একদম ড্যাড বলবে না আমায়। তোমার মতো কুলাঙ্গার ছেলের শ্বশুর আমি হব না। আচ্ছা তাহলে আব্বা বলবো, শ্বশুর আব্বা। একগাল হেসে আদি বলল। আদির কথা ইয়ানার আম্মু হেসে ফেলল। আব্বু রাগ নিয়ে তাকিয়ে আছে। আব্বু রেগে চলে গেল। আব্বু যেতেই আদি আম্মুর সামনে গিয়ে বলল, মামনি ক্ষুধা লেগেছে, আমার কিছু খাওয়াও। আমার বউ আর শ্বশুর তো ডেবিল হয়ে গেছে, আমার উপর নির্যাতন করছে। দাঁড়াও, আমি খাবার দিচ্ছি, এসো তুমি। বলেই আম্মু চলে গেল। আদিও শীষ বাজাতে বাজাতে চলে গেল আম্মুর পিছে পিছে। ইয়ানা মাথায় হাত দিয়ে বেডে বসলো। এটা কোন আদি? এই আদিকে তো সে চিনে না। রাত 11টা। ইয়ানা তার আব্বুর রুমের সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে যাবে কিনা ভাবছে। অবশেষে বাহির থেকে আব্বুকে উদ্দেশ্য করে বলল, আব্বু আসবো? আব্বু কোনো কথা বলল না। ইয়ানা ভিতরে গেল। আব্বু তাকে ভিতরে আসতে দেখে বেড থেকে উঠে যেতে চাইলে ইয়ানা তার আব্বুর হাত ধরে বসে পড়ল। আব্বু, আমি কোনো ভুল করলে আমাকে মারো, বকা দাও, শাস্তি দাও, কিন্তু এভাবে কথা না বলে থেকো না, অনেক কষ্ট হয়। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে এখন কথা বলতে এসেছো? আব্বু, আমি কিছু করিনি, সব তো প্রমাণ হয়েই গেছে। তাতে কি? তুমি কেন ওই ছেলের সাথে আছো বলো? সবটা প্রমাণ হওয়ার পর তোমার উচিত ছিল ওই ছেলের মুখে ডিভোর্স পেপার ছড়িয়ে মেরে চলে আসা। তুমি সেটা করোনি, উল্টো ওর বাসায় গেছো কেন? আমি আমার মেয়েকে এমন আত্মমর্যাদাহীন বানাইনি। সরি বাবা, আমি ভেবেছিলাম একটা সুযোগ দিতে। কাকে সুযোগ দিতে চাও তুমি, যে তোমার সম্মান নিয়ে খেলা করেছে? তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, তুমি চাইলে ওকে জেলে দিতে পারো। সেসব না করে কেন এসব সহ্য করে গেছো? আব্বু সত্যি বলছে, আমার কাছে উত্তর নেই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। আদে কি তোমাকে ভালোবাসে? আব্বুর প্রশ্নের জবাবে কিভাবে দেবে ভাবছে ইয়ানা। সে তো বলতে পারবে না যে আদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে তার আব্বু আরো রেগে যাবে। ইয়ানাকে চুপ থাকতে দেখে আব্বু আবারও বলল, তুমি ওকে ভালোবাসো? ইয়ানা এবারও চুপ। হয়েছে, আর কিছু শোনার প্রয়োজন নেই, যাও গিয়ে ঘুমাও। বলেই আব্বু শুয়ে পড়ল। ইয়ানা রুমে চলে এলো আর ভাবতে লাগলো, সত্যি তো, আমি কেন আদির বিরুদ্ধে কোনো স্টেপ নিলাম না? আমি কি আমার অজান্তেই ভালোবেসে ফেলেছি ওই লোকটাকে? হয়তো তাই, এজন্যই হয়তো বলে ভালোবাসা ভালো খারাপ বোঝে না। ভালোবাসা এত যন্ত্রণার, জানলে আমি কোনো দিন আপনাকে ভালোবাসতামই না। দরজা খোলার শব্দে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। সাদা শার্ট, ব্লু জিন্সের সাথে দারুণ লাগছে আদিকে। ইয়ানা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আদি ইয়ানার কাছে এসে তার মুখোমুখি দাঁড়ালো। আজ দেখলো আদি তার থেকে বেশ খানিকটা লম্বা, ওনার বুক পর্যন্ত। ইয়ানা আদি বলতে লাগলো, দেখো ইনায়াত, আমি যা করেছি তা একটি ভুল ধারণা থেকে, তবে আমি বুঝতে পারি তোমার অবস্থাটা। আমি চাই না তুমি একা বাঁচো বা অন্য কারোর সাথে যাও বা অন্য কারো হয়ে যাও। কেন জানি না, সেটা আমার সহ্য হবে না। আজ সকালে যখন তোমাকে পাচ্ছিলাম না, আমি জানি না কেন পাগলের মতো শহরের পুরো অলিগলি খুঁজেছি। আমি বদমেজাজি, রাগী, তবে এতটাও খারাপ নই। আমি চাই তুমি তোমার সেসব কিছু ফিরে পাও যে আমার জন্য হারিয়েছো। আমি কথা দিচ্ছি সব ফিরিয়ে দিব তোমাকে, তারপর যদি তুমি চাও তাহলে অন্য কারো হাত ধরতে পারো, তখন আমি বাধা দিব না। বলে আদি বারান্দায় চলে গেল। ইয়ানা চুপচাপ রৌদ্রের পাশে গিয়ে শুয়ে পড়ল। ভাবতে চায় না এখন কিছু। মাথার ভিতর কেমন এক অদ্ভুত যন্ত্রণা করছে। আমার অস্তিত্বে শুধুই তুমি আদি, এটা তুমি বুঝবে না। তুমি অপরাধ বোধ থেকে আমার পাশে এসে দাঁড়িয়েছো, সবটা ঠিক করতে চাইছো, কিন্তু মন থেকে তুমি আমার হবে না। মিতু, সত্যি তুমি ভীষণ লাকি ছিলে। আদির প্রচেষ্টায় ইয়ানার আব্বু এখন অনেকটাই ঠিক হয়েছে। সামনে রৌদ্রের জন্মদিন, বড় করে সেলিব্রেট করার ইচ্ছে থাকলেও এখনো মনে হয় না হবে। হসপিটালে কাজের প্রচুর চাপ। ইয়ানা ইচ্ছে করে নিজেকে ব্যস্ত রেখেছে। যতটা সময় কাজে বিজি থাকে, যন্ত্রণা থেকে দূরে থাকে, কিন্তু রাত তাকে ছাড় দেয় না। সেই মানুষটার কথা ভাবায় রোজ। আদির সাথে বাবার সম্পর্ক এখন কিছুটা নর্মাল। ওই দিন আদির হঠাৎ করে ইয়ানার বাসায় আসার কারণ হলো মামুনি। মামুনি বলেছিল যতদিন না ইয়ানা তার আগের সবকিছু ফিরে পাবে, ততদিন আদি যেন চৌধুরী মঞ্জিলে না যায়। কেটে যায় বেশ কয়েক মাস। প্রতিটা মুহূর্তে আদির উপর দুর্বল হয়েছে। জীবনের প্রথম পুরুষ তো আদি,
ইয়ানারও ইচ্ছে ছিল আর 5টা মেয়ের মতো বিয়ে করে সংসার করবে, কিন্তু সব যেন ঝড়ের মতো শেষ হয়ে গেল। কালবৈশাখী ঝড়ের মতো আদি নামে লোকটার আগমন ঘটল ইয়ানার জীবনে। এখন এমন হয়েছে যে মানুষটার কথা না ভাবলে দিন কাটে না। সময় স্রোতে মনের কোণে জায়গা করে নিয়েছে আদি। তবে ইয়ানার আদির কাছে বন্ধু ছাড়া আর কিছুই নয়। 1টি বছর কেটে গেল প্রায়। কি হয়নি এই 1 বছরে? তবুও ইয়ানা বলবে সব খারাপের মাঝে একটা ভালো হয়েছে, আদিকে পেয়েছে ইয়ানার জীবনে। কালিমা পড়ে বিয়ে হয়েছে, চাইলেও অস্বীকার করতে পারবে না। তবে হ্যাঁ, নির্লজ্জ হয়নি কখনো। নিজের ভালোবাসার দাবি নিয়ে আদির সামনে যায়নি। তবে সে নিজের ভুল বুঝতে পেরেছে, অনুতপ্ত হয়েছে। এর থেকে বড় শান্তি একজন মানুষের কাছে আর কি হতে পারে? কথাগুলোই ভাবতে ভাবতে কফির মগে চুমুক দিল। নিজের কেবিনে জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাহিরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি প্রকৃতিকে সতেজ করে তুলেছে। হঠাৎই কেবিনের দরজার খোলার শব্দে পিছনে ফিরল। রৌদ্রকে কোলে নিয়ে হন্তদন্ত হয়ে আদি এসেছে। ইয়ানাকে দেখে বলল, ইনায়েত দেখো তো কি হয়েছে ওর, এত কান্না করছে কেন হঠাৎ? কই দেখি কি হয়েছে। আমি রৌদ্রকে কোলে নিলাম। ডাইপার চেঞ্জ করতে হবে ওর, মিস্টার চৌধুরী। তার জন্য এত কাঁদবে? ওর অস্বস্তি হচ্ছে তাই ও কান্না করছে। ও আম্মু বা রুহিকে বললেই তো হতো। হসপিটাল আসতে হয় নাকি সামান্য কারণে? মামনি ব্যস্ত ছিল, আঙ্কেলের প্রেশারটা বেড়েছে। সে কি, সকালে তো ঠিক ছিল। তুমি আসার একটু পরে অসুস্থ হয়ে পড়েছিল। ও, আমি তাহলে বাসায় যাই। ওটি আছে না? হুম, শেষ করে যেও। কিন্তু কোনো কিন্তু না। রৌদ্রর ডাইপার চেঞ্জ করা শেষ, আরও ঘুমিয়েও পড়েছে। চলো খেয়ে নিবে। আমি খেয়েছি, আপনি খাননি এখনো? না, অফিসে একটা মিটিং ছিল, সেটা শেষ করে বাসায় গিয়ে দেখি রৌদ্র কান্না করছে। থামছে না দেখে নিয়ে এলাম। ও আচ্ছা, চলুন ক্যান্টিনে যাই। হুম। সন্ধ্যা 7টা। অনবরত বেল বেজে চলেছে। আম্মু কোরআন শরীফ পড়ছে আর বাবার রুমে বিশ্রাম নিচ্ছে। আদি রৌদ্রর সাথে খেলতে ব্যস্ত, হাঁটা শিখাচ্ছে রৌদ্রকে। বিধায় ইয়ানাই গেল দরজা খুলতে। দরজা খুলতেই হনহন করে রুমে এক ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ে ঢুকে এলো। তার পেছনে আদির ফুপি ও কথা। মেয়েটি ঢুকেই হনহন করে কাউকে খুঁজতে লাগলো। আদি কোথায়? ইয়ানা বলার আগেই রৌদ্রকে কোলে নিয়ে আদি বেরিয়ে এলো। মেয়েটি আদির সামনে গিয়ে বলল, আদি কেমন আছো? আমি সবটা শুনেছি। আন্টি কিভাবে পারে তোমাকে বাসা থেকে বের করে দিতে? আর তুমি বা এই চিপ মেয়েটার জন্য বাসায় পড়ে আছো কেন? তুমি তো পারো একটা ফ্ল্যাট কিনে সেখানে উঠতে। স্টপ মীরা, আমার ভালো লাগে না তোমার এই ধরনের উগ্র ব্যবহার। আর মানুষকে না চিনে না জেনে এভাবে কথা বলতে পারো না। সরি আদি, আসলে মাথা ঠিক ছিল না আমার। তোমার বাসায় গিয়ে ফুপির কাছে শুনলাম সবটা, তাই রাগ উঠেছিল অনেক। মীরা নামক মেয়েটি কথা শেষ করার আগেই ফুপি বললেন, ইস আদি বাবা, কি অবস্থা হয়েছে তোর চোখে মুখে? চল আজই বাসায় নিয়ে যাব তোকে। ভাবি কিছু বলতে পারবে না, মীরা আছে তো। না ফুপি, এখন যেতে পারবো না। আর মীরা ওকে নিয়ে এখানে কেন এসেছো? ও তোকে দেখতে চেয়েছে বাবা। দেখা হয়েছে না? কথার মাঝে ইয়ানার আম্মু এলো। আপনারা? মামনি, ওরা আমার ফুপি আর ফুপাতো বোন বলে কথা। আর চাচাতো বোন মীরা। ও আচ্ছা। আম্মুর ভিতরে গেল কফি আনতে সবার জন্য। আদি তুমি হয়তো খুশি হওনি আমি এখানে আসায়। চলো ফুপি, চলে যাই আমরা। তোমাদের ইচ্ছা। বলে আদি চলে গেল রুমে। মীরা ইয়ানার সামনে এসে বলল, তোমার জন্য আদির কাছে কথা শুনতে হলো, এই জবাব তুমি পাবে। বলেই ফুপি কথা। মীরা চলে গেল। আম্মু কফি এনে বলে, কি রে ইনায়েত, ওনারা কই? কি বলবো এখন ভাবছে। তখন ইয়ানার রুমের দরজার কাছে দাঁড়িয়ে আদি বলে, মামনি, আম্মু ফোন করেছিল তাই ওরা দ্রুত চলে গেছে। ও, একটু ভালো করে কথাও বলতে পারলাম না। মামনি, এরপর একদিন সবার সাথে কথা বলিয়ে দিব। ইয়ানার আম্মু বেশ খুশি হলো আদির উত্তরে। আদি রৌদ্রকে নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়ল আবারও। আম্মু টিভি দেখতে গেল। ইয়ানা দরজা অফ করে কফি নিয়ে ব্যালকনিতে গেল। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে আছে মীরা, কথা, আদির ফুপি এবং আদির আম্মু রিমা। মীরা শুরুতেই বলল, আন্টি কিভাবে পারলে আদিকে এভাবে বাসা থেকে বের করে দিতে? যেভাবে তোর কাছে চাচি আম্মু থেকে আন্টি হয়ে গেছি সেভাবে। সামিরার কথায় মীরা বেশ থতমত হয়ে খেয়ে গেল। নিজেকে সামলে বলল, আমি চাই আন্টি তুমি আদিকে ফিরিয়ে আনো। তুমি জানো তো ওর জেদ সম্পর্কে। জানি, আমার ছেলেকে আমি চিনি, তাই আমি জানি আমি যা করেছি ভালোর জন্য করেছি। আন্টি, আদি এখন তোমার বড় ভাই, তাই ওকে নাম না ধরে ভাইয়া বলবে। তোমার যা অনুভূতি আছে ওকে নিয়ে সেসব বাদ দিয়ে দাও। আদি বিবাহিত। আন্টি, ওই মেয়ে আদির যোগ্য নয়। চৌধুরী বাড়ির বউ মানেই যোগ্য। আর ইনায়াত একজন ডক্টর। শালীনতা,
ভদ্রতা, সব রকমের গুণ আছে ওর মাঝে। আমি মনে করি ও যোগ্য। আর হ্যাঁ, আমি যেন আদি আর ইনায়াতকে নিয়ে কোনো কথা না শুনি। বলে আদির আম্মু চলে গেল। মীরা কটমট দৃষ্টিতে তাকালো তার ফুপুর দিকে। আমি আছি তো মীরামা, আমি জানি ইনায়াতকে কিভাবে সরিয়ে দিতে হবে, তুই চিন্তা করিস না। যা করার তাড়াতাড়ি করো ফুপি। হুম। মীরা একটা ফোন পেয়ে উঠে চলে গেল। আঁচল দিয়ে ঘাম মুছে নিলেন আদির ফুপি। আজ রৌদ্রর বার্থডে। ওই দিনের পর মীরা বা ফুপি কেউ আর আসেনি। মামনির সাথে প্রায় ফোনে কথা হয়। ইয়ানা হসপিটাল থেকে আজ ছুটি নিয়েছে। রৌদ্রর বার্থডের জন্য আদিও ভীষণ এক্সাইটেড। আর আব্বু তো রৌদ্রকে এখন আদর করে অনেক। সবই ঠিক আছে, অনেকদিন পর সবটাই নর্মাল। ইয়ানা কেক বানাচ্ছে, তখনই আদি এলো। ইনায়াত, কি হলো? দেখছেন তো বিজি। আমিও বিজি, তাও ডাকছি মানে নিশ্চিতই কোনো কারণ আছে। কি হয়েছে বলুন। দেখো তো কেমন ডেকোরেশন হয়েছে। অনেক সুন্দর। থ্যাংক ইউ। এবার আমাকে আমার কাজটা করতে দিন। আদি চলে গেল। ইয়ানা কেকটা বানাতে বিজি হয়ে গেল। এর মধ্যে দেখে রুহি কল করছে। তাড়াতাড়ি করে হাত মুছে কল ধরলো। কিরে, কই তুই? এই তো আপু, চলে এসেছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। রুহি কিছুক্ষণের মাঝে চলে এলো। সবাই মিলে বেশ মজা করে কাজগুলো শেষ করলো। ইয়ানা আজ মামুনিদেরও আসতে বলেছে, সেটা কেউ জানে না। সন্ধ্যার একটু আগেই সবাই রেডি হয়ে একসাথে ড্রয়িং রুমে উপস্থিত হলো। ইয়ানা আজ রেড কালারের গাউন পরেছে। ইয়ানার সাথে ম্যাচিং করে রৌদ্রকে ড্রেস পরানো হয়েছে। রুহি বলল, বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাদের। ধন্যবাদ রুহি। সুন্দরটা আনকমপ্লিট। আম্মুর কথায় রুহি বলল, কেন আন্টি? আদি নেই তাই। আম্মুদের কথার মধ্যে রেড শার্ট, অ্যাশ কালারের ব্লেজার পরে আদি এলো। অপরূপ লাগছে। আম্মু বলে উঠল, মাশাআল্লাহ, নজর না লাগে আমার বাচ্চাদের। লাগবে না নজর মামুনি, এখন চলো কেক কাটি। ইয়ানা বলল, না, একটু পর। আদি ভ্রুকুচকে ইয়ানার দিকে তাকিয়ে বলল, কেন দেরি করার কি দরকার? কিছু গেস্টদের আসার কথা, ওরা আসলেই শুরু করব। ওকে। একটু পর গাড়ির হর্নের আওয়াজ পেয়ে দরজা খুলল। আদি তখন দেয়ালের সাথে হেলান দিয়ে ফোন দেখতে বিজি। মামুনি মানে আদির আম্মুর গলা পেয়ে আদি ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। ইয়ানা মামুনিকে নিয়ে আদির সামনে গেল। মামুনি, অনেক হয়েছে তোমাদের আলাদা থাকা, এবার আর রাগ করে থেকো না। মামুনি কিছু বলল না। আদিও চুপ করে মাথা নিচু করে আছে। ইয়ানা আবারও বলল, মামুনি, আমি চাই তুমি আর উনি আবার আগের মতো হয়ে যাও। কি হবে না? মামুনি ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদিকে জড়িয়ে ধরল। আদি খুশিতে প্রায় কান্না করে দিয়েছে। অনেকদিন পর মাকে কাছে পেয়েছে বলে কথা। আঙ্কেল বলল, দেখলে আমি বলেছিলাম না, ইনায়েত পারবে আবার তোমাদের আগের মতো করে দিতে। আমি জানি ও যোগ্য বউ চৌধুরী পরীর। সবাই বেশ খুশি হয়ে গল্প করছে। আম্মু, আব্বু আর মামুনি, বাবা, আদির বাবা বেশ জমিয়ে গল্প শুরু করে দিয়েছে। ইয়ানা মীরার পাশে গিয়ে দাঁড়ালো। দেখো কত সুন্দর লাগে সবাই একসাথে। তুমি চাইছো আদিকে ওর পরিবার থেকে আলাদা করে দিতে, বিয়ে করে আমেরিকা চলে যেতে। তাতে না মামুনি বাবা খুশি থাকবে, আর না আদি নিজে। তুমি কিভাবে জানো? তোমার ব্যবহারেই বলে দিয়েছিল ওই দিন যে তুমি আদিকে পছন্দ করো। তারপর একটু খোঁজ খবর নিলাম, ব্যাস জেনে গেলাম। জেনেছো তো চলে যাচ্ছ না কেন? ইয়ানা উত্তর দেওয়ার আগে আম্মু ডাকতে লাগলো কেক কাটার জন্য। সবাই একসাথে অনেক মজা করে কেক কাটা হলো। তখনই ইয়ানার ফোনে একটা কল এলো। ইয়ানা ফোন নিয়ে একটু সাইডে গেল। তখনই একটা টান অনুভব করলো ইয়ানা। কারো বুকে গিয়ে পড়েছে। চোখ তুলে তাকিয়ে দেখে আদি ইয়ানার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়েছিলে? একটু। ইয়ানাকে আরো কিছু বলতে না দিয়ে তাকে নিয়ে ছাদে চলে এলো আদি। ছাদটাও সুন্দর করে সাজানো। ইয়ানা আদির দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকালো। আদি ইয়ানার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল। ইয়ানার হাতে রিং পরিয়ে দিয়ে বলল, আমি সবটা নতুন করে শুরু করতে চাই ইনায়াত। যতদিন আদি আছে তোমার কোনো ক্ষতি হবে না। চলো ভুলে যাই অতীত, শুরু করি সব নতুন করে। ছোট একটা সংসার তৈরি করি যেখানে সুখের শেষ থাকবে না। তুমি, আমি, রৌদ্র, তোমার আম্মু আব্বু, আমার আব্বু আম্মু, সবাই থাকবো। আমি চাই অতীত ভুলে নিজেকে তোমার মাঝে নতুন করে শুরু করতে। তুমি কি সেই সুযোগ দিবে আমায়? ইয়ানা কি বলবে তার জানা নেই। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। আদি ইয়ানার হাতে রিং পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তবে কি নীরবতাকে সম্মতি বলে ধরে নিব? বলে ইয়ানাকে জিজ্ঞাসা করলো, ক্যান আই হাগ ইউ? ইয়ানা অবাক হয়ে দেখছে আজ আদিকে। এই আদির সাথে ইয়ানা পরিচিত না। ইয়ানাকে আবারও চুপ থাকতে দেখে আদি ইয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি এই কয়েক মাস তোমার সাথে কাটিয়েছি,
আমি বুঝেছি আমার জীবনে তুমি ছাড়া পারফেক্ট কেউ হতে পারবে না। প্রতিদিন তুমি ঘুমালে তোমার রুমে গিয়ে চাঁদের আলোতে তোমাকে দেখা আমার অভ্যাস হয়ে গেছে। আমি চাই না এই অভ্যাস বদলাতে। অনেক তো হলো, রাগ মান অভিমানের পালা, এবার সব নতুন করে শুরু করি চলো। ইয়ানা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তখনই ইয়ানার ফোনটা আবারও বেজে উঠল। হসপিটাল থেকে ফোন এসছে। ধরো। ইয়ানা ফোন ধরতে ওই পাশ থেকে একটা কান্না ভেজা গলা শোনা গেল। সে বলছে, ইনায়াত, তাড়াতাড়ি এসো। 201 কেবিনের পেশেন্টের অবস্থা খারাপ, কোনোভাবে রেসপন্ড করছে না, মনে হয় সব শেষ। কি জবাব দেবো ওর বাড়ির লোকের কাছে? হোয়াট, কি বলছো কি? সব তো ঠিক ছিল, বিকেলে ফোন করে খবর নিয়েছিলাম। আচ্ছা ওয়েট, আমি আসছি। ফোন রেখে আদির দিকে তাকালো। আমি পৌঁছে দেই? না, আপনি থাকুন, দুজন গেলে সবার মন খারাপ হয়ে যাবে। কিন্তু একা? সমস্যা হবে না। আচ্ছা। ইয়ানা তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল একটা ট্যাক্সি নিয়ে। আদি সবার সাথে বাসায় আছে। দুইজন গেলে কেমন একটা দেখাতো বলে আদিকে আসতে না করে দিল। রাত 11টা। আদি পুরো ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছে। ইনায়াত এখনো ফিরছে না দেখে রুহি পানির গ্লাস নিতে এসে আদিকে এভাবে পায়চারি করতে দেখে বলে, ভাইয়া রুমে গিয়ে শুয়ে পড়ুন, ইয়ানা আপু মনে হয় না আজ আসতে পারবে। আসার হলে এতক্ষণ চলে আসতো। আমি একটু আগে সবার খাওয়ার আগে ইয়ানা আপুকে ফোন দিলাম, ধরলো না, হয়তো বিজি পেশেন্ট নিয়ে। হয়তো, তাই বলে কি একবার ফোন করবে না? জানানো উচিত যে আজ আসতে পারবে না, এভাবে তো টেনশন হয়। চিন্তা করেন না ভাইয়া। রুহি চলে গেল রুমে। রৌদ্রকে নিয়ে শুয়েছে ও। রুহি যাওয়ার একটু পরেই আদির ফোনে কল এলো অচেনা নাম্বার থেকে। রিসিভ করতে ওপাশ থেকে এলো এক অচেনা পুরুষ কণ্ঠ। হ্যালো, আপনি কি ইনিয়াতের বাড়ির লোক বলছেন? জি, আপনি কে? আমি ফায়ার সার্ভিসের লোক বলছি। তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন, এখানে ভয়াবহ আগুন লেগেছে। আমি এই ফোনটা পেলাম আইসিইউর সামনে মিস্টার চৌধুরী দিয়ে সেভ করা, তাই ভাবলাম ফোন মালিকের হাজব্যান্ড হবেন। আদি স্তব্ধ হয়ে গেল লোকটার কথা শুনে। ও রিয়েক্ট করতে ভুলে গেছে যেন। দ্রুত নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে যায়। গিয়ে দেখে অনেক মানুষের ভিড়। কেউ আবার স্বজন হারানোর যন্ত্রণাতে কান্না করছে। আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে, পুরোপুরি নিভানো হয়নি আগুন। আদি ভিতরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না। ওখানে থাকা পুলিশের লোকেরা ওকে ভিতরে যেতে দিল না। আদি বলতে লাগলো, ছাড়ুন আমাকে, আমার ওয়াইফি আছে ভিতরে, ওকে বের করতে হবে। শান্ত হন মিস্টার চৌধুরী, ভিতরে কেউ নেই এখন, আপনি আমার সাথে আসুন। বলে পুলিশের লোকটি আদিকে নিয়ে একটু সাইডে গেল। ওখানে কতগুলো লাশ সাদা কাপড়ে ঢাকা। ভিতরে যারা ছিল তারা, এদের মধ্যে কয়েকজন লাশ পাওয়া গেছে, বাকিরা আগুনে হয়তো গলেই গেছে, কোনো অস্তিত্ব পাওয়া যায়নি তাদের। দেখুন তো এখানে আপনি যাকে খুঁজছেন সে আছে কিনা। পুলিশের কলার ধরে আদি বলল, আর ইউ ম্যাড অফিসার? ইনায়াত মরে যায়নি, ইম্পসিবল। আমি হারানোর বেদনা সহ্য করতে পারবো না। ও ভিতরে আছে হয়তো কোথাও, আমাকে যেতে দিন, ওকে নিয়ে আসবো। রুহি এসে আদির হাত থেকে পুলিশের কলার ছাড়ালো। হসপিটাল থেকে কেউ রুহির কাছে ফোন দিয়ে সব বলেছে। সব শুনে রুহি রেহানকে ফোন করে সবটা জানিয়ে দ্রুত হসপিটালে চলে আসে। ব্যাস এইটুকুই লেখা ছিল ডায়েরির শেষ পাতাতে, যা এতক্ষণ পড়ছিল রৌদ্র। এই ডায়েরিটা তার আম্মুর লেখা, আজ থেকে 11 বছর আগের ঘটনাটা এটি। কিন্তু শেষে কি হলো সেটা জানতে তার বড্ড ইচ্ছে করছে। সে নিজের রুমের স্টাডি টেবিলে বসে পড়ছিল ডায়েরিটা। পড়া শেষ করে সে উঠে চলে গেল তার বাবাই মানে আদির রুমে। আদি এই সময় কফি খায় বারান্দায় দাঁড়িয়ে। রৌদ্র সোজা গিয়ে আদিকে পেছন থেকে জড়িয়ে ধরে। আদি জানে এটা রৌদ্র, তাই মুচকে এসে পেছন ফিরে রৌদ্রকে কোলে নেয়। কি হলো বাবাই, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না, আমি কিছু জানতে চাই না বাবাই। আদি কফির মগটা এক হাতে নিয়ে রুমে এসে টেবিলে রেখে রৌদ্রকে নিয়ে ওর রুমে যায়। তারপর বলে, বলো দেখে আমার রৌদ্র সোনার কি জন্য ঘুম হারাম হয়ে গেছে? বাবাই, আমি জানতে চাই ওই দিন আমার হসপিটালে আগুন লাগার পর কি হয়েছিল। তুমি কি তোমার মাম্মার ডায়েরিটা পড়েছো? আমি ওটা আজ সকালে তোমার রুমের আলমারি থেকে পেয়েছি। সরি না বলে নিয়ে পড়েছি। ইটস ওকে সোনা, সরি বলতে হবে না, একদিন না একদিন তুমি এটা জানতে পারতেই। রৌদ্র তার গোল গোল আঁখি দুটি নিয়ে আদির দিকে তাকিয়ে আছে। আদি রৌদ্রকে কোলে নিয়ে ওর রুমের বারান্দায় গিয়ে দোলনায় বসে পড়ে। রৌদ্রর মাথা নিজের বুকে রেখে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, এই ঘটনাটা আজ থেকে 11 বছর আগের। আজ এতগুলো বছর পর ওই তিক্ত অতীত মনে পড়লো আবারও। ওই দিন পুলিশের দেখানো লাশগুলোর মধ্যে কোনোটাই তোমার মাম্মামের ছিল না। তোমার মাম্মাম ওই দিন ওই ইমার্জেন্সির পেশেন্টকে নিয়ে অন্য হসপিটালে গিয়েছিল কিছু সমস্যার জন্য, তখনই ফোন ফেলে যায়।
সেটা আমরা কেউ জানতাম না। ওই লাশগুলো দেখে আমি বলেছিলাম ওটা তোমার মাম্মার না। কেউ বিশ্বাস করছিল না। তখন একটা অ্যাম্বুলেন্স এসে থামে। সেখান থেকে তোমার মাম্মাম ছুটে নেমে আসে আর বলে, কিভাবে লাগলো আগুন? আমি ছুটে তোমার মাম্মার কাছে যাই। আমি জানতাম তোমার কিছু হবে না, হতে পারে না। মানে? তখন আমি বলি কল আসা থেকে শুরু করে সবটা শুনে তোমার মাম্মাম একটু অবাক হয়, কিন্তু ভেঙে পড়ে অনেকটা। এই দুর্ঘটনার জন্য অনেক পেশেন্টের ক্ষতি হয়। আমি ওই দিন বুঝেছিলাম ঠিক কতটা তোমার মাম্মামকে আমি ভালোবাসি। আদির কথা শুনে রৌদ্র আদিকে জড়িয়ে ধরে। বাবাই, মীরা ফুফি কোথায়? জেলে। ওই দিনের অগ্নিকাণ্ডের পিছে ওর হাত ছিল। ইনায়াতকে মেরে ফেলার জন্য ও এই কাজ করেছে। যা পরে স্বীকার করে, তাই ও এখন জেলে। ও এইটুকু বয়সে তো অনেক কিছু জেনে ফেললে। এখন ঘুমাতে চলো, না হলে তোমার মাম্মাম বকবে। রৌদ্র একগাল হেসে আদিকে জড়িয়ে ধরল আবারও। আদিকে ছেলেকে কোলে নিয়ে রুমে গিয়ে শুইয়ে দিল। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল রৌদ্র। আদি ছেলের কপালে চুমু দিয়ে কম্বল টেনে দিল। তারপর লাইট অফ করে নিজের রুমে এলো। এসে দেখে ইনায়াত ঘুমে। 3 মাসের প্রেগনেন্ট ইনায়াত। শরীরটা বড্ড খারাপ হয়েছিল আজ। সারাদিন কিছু খেতে পারেনি, যা খেয়েছে তাই বমি করে ফেলে দিয়েছে। তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আদি ঘুমন্ত ইনায়াতের মাথায় হাত বুলিয়ে দিল। আমার অজান্তেই আমার মনে জায়গা দখল করে নিয়েছিলে। আজ তুমি ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। তুমি রৌদ্র আর আমার অনাগত সন্তান, তোমরাই আমার সব। ধন্যবাদ তোমাকে প্রিয়সী, আমার জীবনে এসে আমার এলোমেলো জীবনকে গুছিয়ে দেওয়ার জন্য। আজ আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার অস্তিত্বে শুধুই তুমি। চুমু আঁকে ইনায়াতের কপালে আদি। তারপর লাইট অফ করে শুয়ে পড়ে ইনায়াতের পাশে। আদির বাবা মা, ইনায়াতের বাবা মা সবাই এখন একসাথে। আনন্দ দিন কেটে যায় সবার। এভাবেই অটুট থাকুক আদি ইনায়াতের ভালোবাসা। নানা ঝামেলা রাগ অভিমানের মধ্যে দিয়ে আজ বিদায় নিল আদি আর ইনায়াত। ওদের জন্য সবাই দোয়া করবেন।